স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি ইশরাত জাহান। সংস্কার চলমান প্রক্রিয়া জানিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এই সংস্কারের জন্য সবকিছু আটকে রাখা গ্রহণযোগ্য হবে না। সংস্কারের কথা বলে গণতন্ত্রের পথ আটকে রাখলে মানুষ স্বাভাবিকভাবে নেবে না। সোমবার দুপুরে মুন্সিগঞ্জ জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান রুহুল কবির রিজভী। পরে তিনি জানান, অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে যেন জনগণের বঞ্চনার দুঃস্বপ্ন দূর হয়। সমালোচনা না নিতে পারলে উপদেষ্টার পদ থেকে ছেড়ে রাজনৈতিক দল করার আহ্বান জানান রিজভী। বলেন, বিরুদ্ধাচরণ নয়, আরও দায়িত্বশীল হতে সরকারের সমালোচনা করছে বিএনপি। এই সময় যে কোনো আন্দোলন দমাতে পুলিশের শটগান ব্যবহার বন্ধের আহ্বান জানান বিএনপির এই নেতা। ন্যূনতম সংস্কার ছাড়া নির্বাচন দেওয়া ঠিক হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এছাড়া আর কোনো স্বৈরাচার যেন দেশের ক্ষমতায় আসতে না পারে, সেজন্য সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার সকালে ফেনীর পরশুরামের বল্লারমুখ বাঁধ পরিদর্শন করতে যাবার পথে ছাত্র আন্দোলনে নিহত ইশতিয়াক শ্রাবণের কবর জিয়ারত করে একথা বলেন তিনি। শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ দেশকে জাহান্নামে পরিণত করতে চেয়েছিল, সম্পদ বিদেশে পাচার করে দেশকে ধ্বংস করে দিয়েছে। তিনি বলেন, চাঁদাবাজির পথ প্রশস্ত করতে 24-এ ছাত্র জনতা প্রাণ দেয়নি। চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। আমরা আহ্বান জানাবো সকল রাজনৈতিক দলের নেতাকর্মী, সমাজের সচেতন মানুষদেরকে এই যন্ত্রণার হাত থেকে বাঁচার জন্য আমাদের সন্তানেরা জীবন দিল, এরকম যন্ত্রণা যেন আর কোনো শাসকের দ্বারা বাংলাদেশে ফিরে না আসে। বাংলাদেশকে কেউ যেন চুষে মুষে খেয়ে শেষ না করে, এমন একটা সুন্দর বাংলাদেশ আমরা চাই। চলতি বছরের ডিসেম্বরে অথবা আগামী বছরের জুনে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। বিগত নির্বাচনের মতো কেউ কারসাজি করলে সে আইনের আওতায় আসবে। আইন সবার জন্য সমান। সোমবার সকালে রাজশাহী জেলার ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম অনুষ্ঠানে প্রশাসন ও নির্বাচন কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভায় এসব কথা বলেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মাহমুদ সানাউল্লাহ। বলেন, দীর্ঘদিন ধরে ভোট দিতে না পারায় মানুষ ভোট উৎসবের জন্য মুখিয়ে আছে। প্রকৃত নাগরিকরা যেন কোনোভাবেই হয়রানির শিকার না হন, সেই সাথে বহিরাগতদের অনুপ্রবেশ যেন না ঘটে, সেই বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। সংস্কার কার্যক্রম যদি সংক্ষিপ্ত আকারে করতে হয়, রাজনৈতিক দলগুলো যদি সেই পর্যায়ে গিয়ে দাঁড়ায়, তাহলে পারে আগামী ডিসেম্বর। আর যদি সংস্কার কার্যক্রমকে আরও একটু এক্সটেন্ডেডভাবে করতে দেওয়া হয়, তাহলে 26 সালের জুন মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব। আমরা নির্বাচন কমিশন মোটামুটি এই উইন্ডোটাকে ধারণ করে এর প্রথম অংশটাকে, যেহেতু আমাদের প্রস্তুতির ব্যাপার আছে, আমরা আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে মহাখালী রেলপথ অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এর আগে দুপুর থেকে সড়কও অবরোধ করেছেন তারা। এতে মহাখালী গুলশান 1 সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। পাশাপাশি কলেজে চলছে শাটডাউন কর্মসূচি। এতে যান চলাচল বন্ধে তীব্র ভোগান্তিতে পড়েছে জনসাধারণ। এদিকে দাবি দাওয়া আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে সরবেন না জানিয়েছেন শিক্ষার্থীরা। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে 6ষ্ঠ দিনের মতো শাটডাউন কর্মসূচিতে শিক্ষার্থীরা, আর 5ম দিনের মতো অবরোধ করা হয়েছে কলেজের সামনের সড়ক। কর্মসূচি পালন করব। তিতুমিরকে বিশ্ববিদ্যালয় করার রাষ্ট্রীয় ঘোষণা দেয়া, শিক্ষা উপদেষ্টার বক্তব্য প্রত্যাহার সহ বিভিন্ন দাবিতে অনড় শিক্ষার্থীরা। বিশ্ব ইজতেমা যেখানে অনুষ্ঠিত হলো, সেখানেও কিন্তু আপনারা দেখেছেন সেই দিন আমাদের আন্দোলন শিথিল ছিল। ও তার পরিপ্রেক্ষিতে আমাদের পূজাদেও শিথিল করা হয়েছে, কারণ ধর্মীয় বিষয়ে আমরা কোনো বিষয়ে বাধা দিতে উচিত না, আমরা এটা বাধা দেবও না। পরবর্তী প্রজন্মের জন্য যারা ভর্তি হবে, তারা যেন আমাদের মতো বৈষম্যের শিকার না হয়। সারা বাংলাদেশের 18 কোটি মানুষের চোখ এখন তিতুমির কলেজের দিকে। উইদাউট আমাদের উপদেষ্টারা যারা ক্ষমতায় আছে, শুধু তাদের চোখগুলি তাদের মসনদের দিকে। রাস্তায় না নামলে কারো নজর আসে জানে। এই অনশনের প্রথম দিন কিন্তু স্টুডেন্টরা রাস্তায় নামে নাই। প্রথম দিন যখন ওনারা অনশন কর্মসূচি ঘোষণা করছে, তখন কি কোনো উপদেষ্টার আর কি মনে হয় নাই যে এখানে আসলে আসা উচিত? আমার এখন মনে হয় যে স্বৈরাচার আর কি গেছে, স্বৈরাচার তো যায় নাই। এই যে স্বৈরাচারের জায়গাতে যাদের বসানো হয়েছে, শুধুমাত্র জেন্ডার আর নামের মধ্যে তাদের পার্থক্য, কিন্তু স্বভাব চরিত্রের মধ্যে কোনো পার্থক্য দেখি না। দাবি আদায়ে অনশন করছেন কয়েকজন শিক্ষার্থী। অবরোধ করায় মহাখালীর আমতলী থেকে গুলশান লিংক রোড সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়ে এ পথের যাত্রীরা।
দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা। মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ, ঢাকা। টঙ্গী তুরাগ তীরে মাওলানা জোবায়ের পন্থীদের দ্বিতীয় ধাপের ইজতেমা শুরু হয়েছে আজ থেকে। এই ভাগে অংশ নিচ্ছেন 22 জেলার মুসল্লিরা। রবিবার প্রথম ভাগের আখেরি মোনাজাতের পর দ্বিতীয় ভাগের মুসল্লিরা আসতে শুরু করেন ইজতেমা ময়দানে। 22 জেলা থেকে 40টি খিত্তায় অংশ নিচ্ছেন মুসল্লিরা। আয়োজকরা বলছেন, প্রথম ধাপের মতোই লাখো মুসল্লির ঢল নামবে তুরাগ তীরে। প্রথম ধাপে অংশ নেওয়া বিদেশিরা এখনও আছেন, তারা দ্বিতীয় ধাপ শেষ করে নিজ দেশে ফিরে যাবেন। সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক দেবী সরস্বতী, যিনি অধিষ্ঠাত্রী বিদ্যা, বাণী ও সুরের। মাঘ মাসের শুল্কা পঞ্চমী তিথিতে এই দেবী আসেন মর্তে জ্ঞানের আলো ছড়াতে। আর তাই শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির ও বাড়িতে বাড়িতে দেবীর আরাধনায় ব্যস্ত সনাতন ধর্মের অনুসারীরা। ঢাক, ঢোল আর শঙ্খধ্বনিতে মুখর রাজধানীর মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো। বর্ণিল সাজে সেজেছে নানা বয়সী শিক্ষার্থী। সুর, স্বর, কাব্য, খেলা, আঁকা, নাচ, যত রকম বিদ্যা, যত রকম শিল্প, সবই তো তার দীক্ষা। মহাশ্বেতা বিরাজ সত্য সুন্দর, বিনা হাতে অধিষ্ঠিত ধরত্রীতে। মহিমা তার উদ্ভাসিত মহাগগন মাঝে। সুরের দেবীকে বন্দনা তাই গানে গানে। চরাচর সারে কুচ যুগ শোভিত মুক্তাহারে। সনাতন ধর্মাবলম্বীদের মতে দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। বিদ্যা, বাণী ও সুরের অধিধ্রাষ্টি। পূজা আরাধনার পাশাপাশি অজ্ঞতার অন্ধকার থেকে দূর করে আলোকিত পথ দেখাতে কল্যাণময়ী দেবীর চরণে অঞ্জলি নিবেদন করেন ভক্তরা। সবকিছু মিলিয়ে আর কি যেন ভালো থাকি আমরা, জীবনে অনেক বড় হই আমি, যেন আমাদের মনের আশা পূর্ণ হয়, যেন আগামীতে ভালো কিছু করতে পারি, ভালোভাবে পড়াশোনা করতে পারি। এবারও সরস্বতীর কৃপা লাভের আশায় ৭৩টি মণ্ডপে পূজার আয়োজনে মুখরিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠ। রাজহংসে বসে বিনা হাতে শতরূপা আশীর্বাদ দেন সকলকে। বিদ্যা বুদ্ধিতে উদ্দীপ্ত এক জাতির প্রত্যাশায় প্রার্থনারত সমবেতরা। সকলের বিদ্যা ও সুবুদ্ধির উদয় হোক, দেশে শান্তি ফিরে আসুক। মা সরস্বতী যেন বাংলাদেশে সুখ সমৃদ্ধি বয়ে আনে, দেশের জন্য যেন কাজ করতে পারি, এটুকুই প্রার্থনা। ঠাকুরের কাছে আমি চাই আমি পড়ালেখায় যাতে ভালো করি, দেশের মঙ্গল হোক। পুরোহিতের মন্ত্রপাঠের মধ্য দিয়ে বিদ্যা দেবীর মন্দিরে সন্তানদের প্রথম বিদ্যার পাঠের হাতেখড়ির আয়োজন করেন সনাতন ধর্মাবলম্বীরা। ঠাকুরের কাছে কলম ধরানোর পরে ছেলেদের, আমরা ছেলে মেয়েদের হাতেখড়িটা এইভাবেই আমরা পালন করে থাকি। সরে সরে ক খ এবিসিডি লিখেছি। নিজেও সুশিক্ষা লাভ করতে পারি এবং নিজের সন্তানদেরকেও শিক্ষায় শিক্ষিত করতে চাই। মা, তুমি সর্বক্ষেত্রে আমার সন্তানদের তুমি পাশে থাকো, পাশে দাঁড়াও। এই দিনে নয়, দেবী সরস্বতী সদা থাকুক সকল শিক্ষার্থীর সাথে। অজ্ঞতার অন্ধকার দূর করে এগিয়ে নিয়ে যাক সত্যের সন্ধানে। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা বিশ্ববিদ্যালয়। অমর একুশে বইমেলায় আছেন আমাদের দুজন সহকর্মী ইশরা জাহান উর্মি এবং আতিক মেজবা লগ্ন। শুরুতেই চলে যাব সহকর্মী ইশরা জাহান উর্মির কাছে। ইশরাত, অমর একুশে বইমেলার আজ তৃতীয় দিন, অর্থাৎ ইতিমধ্যে 2 দিন পার হয়ে গেছে। আজ তৃতীয় দিন এবং সরস্বতী পূজা যেহেতু আজ ছিল সকালে, ফলে মেলায় খোলার দিনে যে ভিড়টি সাধারণত দেখা যায় না, আজকে কিন্তু সেই ভিড়টি দেখা যাচ্ছে। অর্থাৎ প্রচুর সাধারণ মানুষ আসছেন এবং সবসময় আমরা যেটা দেখি যে মূলত প্রথম দিকে, মেলার শুরুর দিকে কিন্তু বই খুব একটা বিক্রি হয় না। প্রথম দিকে যেটি হয় আসলে যারা বই কেনেন তারা ঘুরে দেখেন, মেলা বুঝতে চেষ্টা করেন কোথায় কোন স্টল আছে, কোন স্টলগুলোতে কি ধরনের বই বিক্রি হচ্ছে, সেই বিষয়গুলো দেখেন। মেলার সার্বিক পরিবেশের যে বিষয়টি, স্টল বিন্যাসের যে বিষয়টি, সেই বিষয়গুলো আসলে কিন্তু যারা বইপ্রেমী আছেন তারা চেষ্টা করেন দেখার। আমার সাথে কবি শাহেদ কায়েস রয়েছেন, যুক্ত হয়েছেন। আমি আসলে আমার চোখ দিয়ে না, আমি কবি শাহেদ কায়েসের চোখ দিয়ে একটু মেলার যে সার্বিক পরিস্থিতি, এবার অমর একুশে গ্রন্থমেলার যে 2025 সেটি একটু দেখতে চাইব। আপনাকে স্বাগত আমাদের ডিবিসি নিউজের দর্শকদের জন্য। আপনি যে কথা বলবেন, আপনি যদি একটু বলেন শাহেদ কায়েস, যেটি বলছিলাম যে আপনি মেলা কেমন দেখছেন? না, সব মিলিয়ে অমর একুশে বইমেলা এটি তো আসলে আমাদের প্রাণের মেলা। প্রতি বছর এই বই মেলার জন্য আমরা সারা বছরই আগ্রহী থাকি, উন্মুখ হয়ে থাকি কোন বইমেলাটা হবে।
সেই হিসেবে তো এটা ব্যাপক আগ্রহের জায়গা আছে। তবে এবার বইমেলায় এসে আমি প্রথম আসলাম আজকে তৃতীয় দিন এসে, যেটা কিছু বিষয় আমার চোখে পড়লো, যেটা হচ্ছে যে মেলার ব্যাপক নোংরা আছে, ধুলাবালি আছে, এবং পাশাপাশি যে বিষয়টা আমরা সবসময় বলে আসি যে আসলে এক ধরনের যাতে যারা বই কিনতে আসে, পাঠক কিংবা দর্শক যারাই আসেন, তারা যাতে সুন্দরভাবে ঘুরতে পারে এবং স্টলগুলো দেখতে পারে, বই দেখতে পারে। কিন্তু তার জন্য যে কোথায় কোন স্টলটা, প্রতিটা রোয়ের 2টা সারির মাঝে যদি একটা সাইনবোর্ড দেওয়া যেত এবং সেখানে কোন কোন স্টল আছে, স্টল নাম্বার এবং নাম সহ, তাহলে এটা অনেক বেশি সবার জন্য ভালো হতো। তো সেটা আমি পাইনি। এটা সাহিত্য প্রতি বছরই আসলে আমরা দেখতে পাই, যে কারণ মেলার পরিসর এত বেড়েছে এখন কেউ যদি একটা নির্দিষ্ট স্টল খুঁজে বের করতে চায়, সে আসলে কিভাবে খুঁজে পাবে, বা একেবারে নতুন যিনি হয়তো ঢাকার বাইরে থেকে এসেছেন, এরকম কোনো নির্দেশনা দেয়া নেই যেটি আপনি বলছিলেন। সেটাই, ওইটা নির্দেশনা বোর্ড থাকলে বা একটা সাইনবোর্ড থাকলে যেটা হয় সবার জন্য এটা সুবিধা হয়। এই জায়গাটা আমার মনে হয় যে মেলা কর্তৃপক্ষের ভাবা উচিত। আর পাশাপাশি অনেক স্টল এখনও তৈরি হয়নি, আমি আজকে ঢুকে দেখলাম যে অনেক স্টল তৈরি হয়নি। এটা যদিও প্রতি বছর হয়তো কয়েকদিনের মধ্যে এটা হয়ে যাবে, কিন্তু মেলার যে পরিষ্কার পরিচ্ছন্নতা, ভিতরে ধুলাবালি, শুধু এখানে যে বাংলাদেশের যারা তারাই আসেন তা না, অনেক ফরেনার কিন্তু আসেন। যে বাংলাদেশে এটা হচ্ছে পৃথিবীর একমাত্র মেলা, বই মেলা, যেখানে 1 মাস ব্যাপী মেলা হচ্ছে। সো অনেক ফরেনারও এখানে আসতে পারেন, এবং আমাদের দেশে আমাদের মনে করি যে আসলে এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা, এটা খুবই জরুরি। আমি মনে করি যে এটা রাখলে অন্তত যারা আসবে তাদের জন্য ভালো লাগবে। একটা বিষয় যদি আমি একটু বলি, যে সোহরাওয়ার্দী উদ্যানের এই পাশটা, যেটি আসলে দর্শক আপনাদের জন্য আমি জানিয়ে রাখতে চাই যে মেলা তো দুভাগে বিভক্ত হয়ে মেলাটি সাধারণত অনুষ্ঠিত হয় বেশ কয়েক বছর ধরেই। বাংলা একাডেমি প্রাঙ্গণে সাধারণত বিভিন্ন প্রতিষ্ঠানের স্টলগুলো থাকে, এবং সৃজনশীল প্রকাশক যারা, তাদের স্টলগুলো সোহরাওয়ার্দী উদ্যানের এই দিকটাতে হয়। ফলে এই দিকটাতে কিন্তু মূলত বই কেনার এবং নতুন বই বলেন অথবা কারোর পছন্দের বই বলেন, সেই বইগুলো থাকে এই দিকটাতে। সেই হিসেবে যে পরিষ্কার পরিচ্ছন্নতা অন্তত আমার চোখে, এবং আপনি জানেন যে আসলে বৃষ্টি যেহেতু এই সময়টা শুষ্ক সময়, সেই কারণেই কিন্তু আসলে পরিবেশ বান্ধব করে স্টলগুলো তৈরি করা, একটু সবুজ রাখা, সেই বিষয়গুলোরও কিন্তু এক ধরনের অভাব রয়েছে। অর্থাৎ দৃষ্টিনন্দনভাবে যে স্টলগুলো তৈরি করা, আমার চোখে অন্তত এবার দৃষ্টিনন্দন যে ব্যাপারটা, একটা বইমেলার যে শৈল্পিক দিকগুলো, সেগুলো কিছুটা মনে হয়েছে মিসিং। আমি সাহিত্যের কাছে সেই প্রশ্নটি করতে চাই, আপনার কি তেমনই মনে হচ্ছে কিনা? তাই মনে হয়েছে, কারণ প্রতি বছর আমরা দেখি যেটা হচ্ছে অনেক ধরনের ডিজাইন করা হয়। যেমন আমার মনে আছে গত মেলার আগের মেলাতেও বাঁশের ডিজাইন ছিল, চমৎকার লেক ধরে বিভিন্ন জায়গায়, যেখানে বসার সুন্দর জায়গা ছিল, বাঁশ দিয়ে তৈরি বেঞ্চ ছিল, যেগুলো আসলে দেখতেও সুন্দর লাগে আর অনেক বেশি পরিবেশ বান্ধব হয়, সেটা ছিল। আরেকটি বিষয় যেটি, সেটা হচ্ছে যে এই যে মেলা হচ্ছে, এটাই যাদের নতুন বই আসছে, এই যে এখান থেকে অনুসন্ধান থেকে কিংবা ওই পার, বিশেষ করে সোহরাওয়ার্দী উদ্যানে আমরা আছি, ওখান থেকে প্রতি বছর একটা বইয়ের কি বই আসলো, নতুন বই, সেটা আপনার একবারই মাইকে বলা হচ্ছে। ওইটা কিন্তু সবাই শুনতে পাচ্ছে না। এখানে যদি ডিসপ্লে বোর্ড রাখা হয়, বড় বড় ডিসপ্লে বোর্ড রাখা হয়, নতুন বই কি আসছে এটা স্ক্রল করে যায়, তাহলে আগ্রহ পায় নতুন লেখক। এবং বইমেলার আয়োজন করা শুধুই তো মানে আয়োজনের জন্য আয়োজন না, এটা হচ্ছে সবাই যাতে এখানে দর্শক, নতুন পাঠক তৈরি হয়, দর্শকরা আসে, বইটা পেতে সুবিধা হয়, পাশাপাশি ওরা যাতে তথ্যটা জানতে পারে যে কি বই আসলো। সেইখানে ধরেন আমরা যদি এখানে যদি মেলার মধ্যে ডিসপ্লে বোর্ড করা যায়, যেখানে নতুন বইয়ের খবরগুলো আসবে প্রতিনিয়ত, সেটার দিক দিয়ে আমার মনে হয় মেলা কর্তৃপক্ষে দেখে। আরেকটি ব্যাপার হচ্ছে, সবসময় বই মেলা বলতে আসলে আমরা যে মিলন মেলা বলি, হ্যাঁ, এবং এটা শুধুই বই বেচা কেনার জায়গা না, আমরা বলি যে এটা একটা চিন্তা বিনিময়ের জায়গা, একে অপরের সাথে নিজেদের ভাবনাটা বিনিময় করা, নিজেদের আমাদের যা ফিলোসফি, আমাদের যা দর্শন, সেটি আরেকজনের সাথে ভাগ করে নেয়া। সেইটা কি আপনার মনে হচ্ছে না যে এত বিস্তৃত হওয়ার কারণে আড্ডার যে একটা আমেজ, একটা সময় আমরা যখন প্রথম বিশ্ববিদ্যালয়ে পড়ি, তখন যে লেখক পাঠক এক ধরনের সম্পর্ক, সেই বিষয়গুলো কোথাও কি একটু মিসিং মনে হয়? এখানে একটা বিষয় আমি বলবো যে এখানে কিন্তু আয়োজনগুলো যে একেবারে নাই তা না। লিটল ম্যাক চত্বর আছে, লিটল ম্যাক চত্বর আমার মনে আছে প্রতি বছর সে যখন সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলা আসেনি, তখনও কিন্তু আমরা মানে বাংলা একাডেমির মূল ভবন বর্ধমান হাউসের পাশে যে মেলাটা হতো, সেখানে কিন্তু আমরা বয়রা তলায় বসে আমরা লিটল ম্যাক চত্বর, সেইখানে আপনি যে আইডিয়া শেয়ারিং কথা বলছেন, মানে ব্রেন স্টর্মিং কিংবা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা, সমালোচনা করা, এগুলো কিন্তু ছিল। এখন কিন্তু লিটল ম্যাক চত্বর ওইভাবে কিন্তু আছে, বিশাল করে আছে, অনেক সুন্দর অ্যারেঞ্জমেন্টও করে দিয়েছে, কিন্তু সেই আড্ডাটা কিন্তু আর হয় না। এটার কারণ কি? আমি
মেবি এটা একটা বিষয়, কারণ বইয়ের প্রতি কিন্তু আগ্রহ। এটাও ঠিক যে ইয়াং জেনারেশন যারা আসছে, যে পরিমাণ দর্শক আসছে এখানে বইমেলায়, তারা কিন্তু ওই পরিমাণ বই কিন্তু আসলে সেল হয় না কোনো। এখানে একটু আপনাকে বলি শাহেদ কায়েস, আমি দেখছিলাম এই যে আপনার সঙ্গে কথা বলতে বলতেই আমার পেছনে একটা প্রকাশনী, অঙ্কুর প্রকাশনী, আমি দেখছিলাম যে অনেক সুন্দর সুন্দর তরুণী তারা সেজেগুজে এসে বই নিয়ে ছবি তুলে তারা চলে যাচ্ছেন। এই ট্রেনটা গত কয়েক বছর ধরেই আমরা দেখছি। আপনারা যারা লেখেন তাদের তো একটা দায়িত্ব আছে, তারা যাতে ছবি তুলেই চলে না যান, বইটার দিকে নজর দেয়া, বইটার দিকে চোখ ফেরানো, বই পড়ার দিকে, এই দায়িত্বটা আসলে কিভাবে পালন? এটা আসলে একজন লেখকের দায়িত্ব না, এটা হচ্ছে এক প্রকাশকের দায়িত্ব। বইকে রাষ্ট্রের তো অবশ্যই দায়িত্ব আছে, বাংলা একাডেমিও দায়িত্ব আছে। মেলা যখন আয়োজন করা হচ্ছে, যে আমি বললাম ডিসপ্লে বোর্ডের ব্যবস্থা করা, যাতে করে নতুন বইয়ের তথ্যটা জানতে পারে। তারপরে প্রতিটা রোয়ের শাড়ির মাঝখানে একটা সাইন থাকা, কী কী স্টল আছে। এবং বইকে আরও বেশি জনপ্রিয় করার জন্য মিডিয়াগুলোতে সরকার, কালচারাল মিনিস্ট্রি বিশেষ করে দায়িত্বটা পালন করা উচিত আমরা মনে করি। আর প্রকাশকের একটা বড় ভূমিকা আছে বইকে, কারণ একজন লেখকের দায়িত্ব কিন্তু লেখা। উনি যদি প্রকাশনার বা প্রচারণের কাজে নেমে যান, তাহলে আসল কাজটা হবে। তিনি লিখবেন কখন? কাজী প্রকাশকরাও আমি মনে করি তাদের যে দায়িত্বটা, আমাদের দেশে প্রকাশকরা দুঃখজনক হচ্ছে ওই দায়িত্বটা ওনারা পালন করেন না, এবং এইটা ওদের বেশি চিন্তা করা উচিত। আরেকটা বিষয়, যেমন ধরেন আপনার লেখক বলছি মঞ্চ বলে একটা মঞ্চ আছে এখানে বাংলা একাডেমিতে, বইমেলার সময়টা আয়োজন করা হয়। এখানে বাংলা একাডেমির মূল যে মঞ্চ আছে বর্ধমান হাউসের পাশে, সেখানে কিন্তু সেমিনার সিম্পোজিয়াম হয়, কিন্তু আপনি দেখবেন ওখানে লোকজন খুব কম, কারণ খুব একটা আগ্রহ এবং সেভাবে করাও হয় না আসলে, আগ্রহে উদ্দীপক করে করা। অনেক ধন্যবাদ আপনাকে শাহেদ কায়েস সময় দেওয়ার জন্য। মেলার আরেক প্রান্তে আমাদের আরেক সহকর্মী মেজবা আতিক লগ্ন রয়েছেন, আমরা একটু লগ্নর কাছে যেতে চাই। লগ্ন কি দেখছেন আপনি ও পাশে, যদি একটু জানান আমাদেরকে যে আপনি যেখানটায় আছেন সেখানে কেমন দেখছেন মেলার সার্বিক পরিস্থিতি, জানাবেন লগ্ন। উর্মি, এই মুহূর্তে আমি আছি একদম মেলার অপর প্রান্তে, অর্থাৎ রমনা কালীঘাটের যে প্রান্ত আছে সেখানে। আজকে যেহেতু অমর একুশে বইমেলার প্রথম ছুটির দিন, তাই আজকে কিন্তু দর্শনার্থীদের ভিড় বেশি এসেছে। আমি আবারও বলতে চাচ্ছি, দর্শনার্থীদের ভিড় কিন্তু অনেক বেশি বেড়ে গেছে। আপনারা যেমনটা বলছিলেন, আসলে ছবি তোলার জন্য অনেকে আসে, এরকম একটা প্রশ্ন আসে। তবে যেহেতু আজকে প্রথম ছুটির দিন এবং বসন্ত করা নাড়ছে, এবং সেই সাথে বসন্তর পাশাপাশি যদি আমি আরও বলতে চাই, আজকে সরস্বতী পূজা ছিল, তাই সবাই কিন্তু একটা উৎসবের আমেজে ছিল, এবং উৎসবের আমেজেই কিন্তু বিকেল গড়াতেই কিন্তু একদম ভিড় বেড়ে গেছে। এই মুহূর্তে যে স্টলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই দিকটায়, অর্থাৎ রমনা কালী মন্দিরের যে দিকটা আছে, এই দিকটাতে কিন্তু দর্শনার্থীদের সংখ্যা অনেক বেশি। তারা সেজে গুজে প্রিয়জনদেরকে নিয়ে এসেছে, এবং প্রত্যেকটা স্টলও কিন্তু এখানে স্টলে যারা আছেন, বিশেষ করে এখানে যারা আছেন, তারা সবাই কিন্তু এই পরিবেশটাকেই কিন্তু উপভোগ করছেন। এবং বিশেষ করে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, এখানে এবারে কিন্তু প্রচুর পরিমাণে প্রকাশনী আছে, প্রচুর পরিমাণে কিন্তু এখানে প্রকাশনীর পাশাপাশি কিন্তু এখানে আমরা আরও বলতে চাচ্ছি যে এখানে বিভিন্ন স্টল রয়েছে, বিভিন্ন ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে কিন্তু আসলে এখানে বইমেলার এই পরিবেশটাকে, এই সন্ধ্যাটাকে উপভোগ করছে। এবং বইমেলা যেহেতু লেখক, পাঠক এবং প্রকাশকদের একটা ত্রিমুখী মিলন বিন্দু, এবং যেখানে শুধু পাশাপাশি দর্শনার্থী যারা আছেন নতুন বইয়ের গন্ধ নেবার জন্য, নতুন বইয়ের গন্ধ, নতুন বইয়ের আমেজ কিংবা শব্দের মধ্যে তাদের যে আসক্তি আছে, শব্দপ্রেমী বইপ্রেমীরা বা প্রচ্ছদ প্রেমীরা তারা কিন্তু এখানে একীভূত হয়ে গেছেন। আজকে অমর একুশে বইমেলার তৃতীয় দিন। অন্যান্য বার যেটা দেখা যায় যে তৃতীয় দিন হলে খুব বেশি কিন্তু জনসমাগম আমরা দেখতে পাই না, কিন্তু আজকে কিন্তু একদমই ব্যতিক্রম। শুরু থেকেই কিন্তু দর্শনার্থীরা আসছেন, প্রিয়জনকে নিয়ে আসেন, বন্ধুরাও কিন্তু সবাই আসছেন, সবাই কিন্তু এক এক করে এখানে উপভোগ করছেন এই সময়টাকে, যে সময়টাতে আসলে অমর একুশে বইমেলায় বাঙালিয়ানার যে চর্চা, বাংলা ভাষার যে চর্চা, সেই চর্চাটা কিন্তু তাদের মাঝে একেবারেই অব্যাহত রয়েছে। তবে হয়তোবা এরপরে আরো যত বেশি ছুটির দিন আসবে, তখন কিন্তু আরো বেশি দর্শনার্থীর সংখ্যা বেশি হবে বলে মনে হতে পারে। স্টুডিওতে তার আগে আমার সঙ্গে যে অতিথি আছেন, তিনি তার বই একটি সঙ্গে রয়েছে, সেই বইটি সম্পর্কে একটু 10 সেকেন্ডে। এটি হচ্ছে নৈরাজ্যবাদী হাওয়া বইটির নাম, কবিতার বই। এটি প্রকাশ করেছে বৈভব প্রকাশনী, এবারই এসছে। অনেক ধন্যবাদ আপনাকে, আপনার বইটির জন্য আমাদের শুভকামনা রইল। আজকে বইমেলা, অমর একুশে গ্রন্থমেলার খবর ডিবিসি নিউজের দর্শকদের জন্য এটুকুই। আমরা প্রতিদিন বিকাল 5:30টায় চেষ্টা করব বইমেলার নানান দিক দর্শকদের জন্য তুলে ধরতে। ফিরে যাচ্ছে স্টুডিওতে ইশরাতের কাছে। ধন্যবাদ উর্মি। ডিবিসি দেশের সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।